হাই গাইস, ওয়েলকাম টু নেক্সট জেন স্টাডি চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো আমরা আজকে আলোচনা করব সাধারণ গণিতের পরিসংখ্যান চ্যাপ্টারটা নিয়ে। পরিসংখ্যান চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের মেট্রিক মানে এসএসসি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন কমন থাকে, একটা না, থাকে দুইটা আর কি। দুটোতে দেখুন একটা আনসার করা লাগে। এটা একেবারে ইজি একটা চ্যাপ্টার, এখান থেকে খুব ইজিতে আনসার করা সহজ, কারণ এত বেশি টপিক এখানে নেই। তারপর যেগুলো আছে সেগুলো তুমি যদি পড়ো তাহলে তোমার মানে সিকিউ মোটামুটি কভার হয়ে যাবে। আর এমসিকিউ তো আছে, এমসিকিউ থেকে মানে কমসে কম গেল 3 থেকে 4টার নিচে তো আসে না, মানে তার থেকে যা উপরে আসতে পারে, কিন্তু এটা কমে আসে না। মানে এমসিকিউ তোমার মার্কস পাবো তুমি, মানে তুমি এখান থেকে এমসিকিউ মার্কস পাবা, সিকিউ তো পাবাই। মানে এটা ফুললি একটা চ্যাপ্টার। কেউ যদি এই চ্যাপ্টারটা মানে করে যায় তাহলে সে 10 মার্ক তার কনফার্ম এমসিকিউতে। আর এমসিকিউ তার মোটামুটি লেভেলের তার 5-6 মার্ক কনফার্ম, একেবারে এই সাবজেক্ট। তো আজকে আমার আলোচনা করবো পরিসংখ্যান। তো পরিসংখ্যান চ্যাপ্টারটার মূল থিম হচ্ছে কি? তথ্য আর উপাত্ত। তথ্য জিনিসটা কি? তথ্য জিনিসটা হচ্ছে একটা ইনফরমেশন, মানে আমরা কোনো একটা জিনিস সম্পর্কে জানবো, জানার জন্য যে একটা ডকুমেন্ট তথ্য, মানে কোন বিষয়ে জিনিস হচ্ছে কি সাধারণ গণিত, তো এটা একটা কি তথ্য। ঠিক আছে তোমার সবাই? তো তথ্য একটা জিনিস, তথ্য মানে একটা সঠিক ইনফরমেশন আর কি। তারপর হচ্ছে উপাত্ত। উপাত্ত জিনিসটা কি? উপাত্ত হচ্ছে এক ধরনের রাশি বুঝে। উপাত্ত হচ্ছে এক ধরনের রাশি। যেমন কিরকম? মানে পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা উপাত্তকে ধরবো সংখ্যাসূচক মান, মানে সংখ্যাসূচক মানগুলোকে আমরা ধরবো কি উপাত্ত। আর এই চ্যাপ্টারে উপাত্ত ছাড়া অনেক কিছু নেই। সূচক যে সকল সংখ্যা আছে সেগুলো হচ্ছে কি উপাত্ত। আর এই পরিসংখ্যান চ্যাপ্টারে আলোচনা করেছে উপাত্ত নিয়ে। কেমন? তো উপাত্তর মধ্যে ভিন্নতা আছে। কিরকম? মনে করো এটার মধ্যে আছে চলক। কি কি মনে করি আমরা? চলক। তো চলক জিনিসটা কি? আমরা বীজগণিতিক রাশি চ্যাপ্টারে এটা আছে কি চলক। চলক কি? চলক হচ্ছে একটা অজ্ঞাত রাশি, যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়, যার একটা ভ্যালু আছে। চলক হচ্ছে একটা কি অজ্ঞাত রাশি, যার একটা কি ভ্যালু আছে, যাকে একটা নির্দিষ্ট মান দ্বারা প্রকাশ করা হয়। আর পরিসংখ্যান চ্যাপ্টারে যে সকল সংখ্যাসূচক মান হচ্ছে উপাত্ত, উপাত্ত সমূহকে মানে প্রকাশ করার জন্য চলকের মানকে আমরা উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি। কেমন? চলকের মানগুলোকে আমরা উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি। কেমন? চলক হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কেমন? একটা বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলক জিনিসটা কি? বিচ্ছিন্ন হচ্ছে কি, মানে জিনিসটা বিচ্ছিন্ন, মানে মানে মনে করো তোমার তোমার ভাইয়ের মধ্যে মনে করো একটা কেক আনা হলো। কেমন? কেক কেক না, ওর টাকা, মনে করো 10 টাকা। 10 টাকা না তো, তোমরা যদি দুজন, তাহলে তোমরা কি 10 টাকাকে দুই দিয়ে ভাগ করবা, মানে কি 5 টাকা 5 টাকা। তারপরে এটা কি সংখ্যা আসে, এটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। মানে এটাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে যে খুবই জিতি, মানে কি একটা পূর্ণ সংখ্যা আসতেছে, এটা হচ্ছে কি বিচ্ছিন্ন একটা চলক। কেমন? মানে একটা বিচ্ছিন্ন চলক মানে কি একটা পূর্ণ সংখ্যা আসতেছে, এটাকে ডিভাইড করলে তো বিচ্ছিন্ন পূর্ণ সংখ্যা আসতেছে। আর এটা হচ্ছে কিরকম? এটা হচ্ছে মনে করো এটা একটা সংখ্যা নির্দেশ করবে, এটা কোনো সেপারেট মানে একেবারে তোমার মানে বিচ্ছিন্ন চলক হচ্ছে কি, মানে এটা একটা সংখ্যা নির্দেশ করবে, একটা সংখ্যা নির্দেশ করবে, একটা সংখ্যা। মানে মনে করো 10, 5 এরকম, মানে একটা সংখ্যা পুরো সংখ্যা নির্দেশ করবে। বাট অবিচ্ছিন্ন চলক কি? অবিচ্ছিন্ন চলক হচ্ছে মনে করো যেটা মানে বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন নয় মানে কিরকম? মনে করো তোমার কাছে আছে, মানে আমি জানি না তোমার কাছে কত টাকা আছে, মনে করো তোমার কাছে 0 টাকা থাকতে পারে, আবার 100 টাকা থাকতে পারে, বা 1000 টাকা থাকতে পারে। তো আমি ধরলাম যে তোমার কাছে আছে 0 থেকে 1000 টাকা তোমার কাছে আছে। কেমন? এই 0 থেকে 1000 টাকা থাকতে পারে, এর মধ্যে কত আমি জানি না। তো এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন না। বিচ্ছিন্ন মানে কি একটা সংখ্যা, একটা কোনো সংখ্যা। বাট অবিচ্ছিন্ন মানে কি, মানে মানে দুটা দুটা সঠিক ব্যবধানের মধ্যে সংখ্যাটা কতগুলো আসছে এগুলো ডিভাইড করে না কি হলো আমরা এটাকে বলবো আমরা অবিচ্ছিন্ন চলক। মানে দুটো সংখ্যার মধ্যে সংখ্যাটা কতগুলো আছে তা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আর আমরা পরিসংখ্যান চ্যাপ্টারের ক্ষেত্রে অবিচ্ছিন্ন চলক তেমন দেখি না, বাট অবিচ্ছিন্ন চলক আমি বেশি দেখি। কেন বলতো? কারণ আমরা যে গ্রাফগুলো আলোচনা করবো, মানে আয়তলেখ,
পূর্ণসংখ্যা, বহুভুজ, তারপর হচ্ছে অযুগ রেখা, এগুলো সবের ক্ষেত্রে আমরা মানে বিচ্ছিন্ন চলকের মানে কাজ বেশি দেখবো, বাট অবিচ্ছিন্ন চলক তেমন দেখবো না। কেমন? আর একটা কথা আসে, কি বলতো, মনে করো আহ, সময়, তারপর হচ্ছে জনসংখ্যা, এগুলো যদি মানে এগুলোর মধ্যে মানে কোনগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক আর কোনগুলো অবিচ্ছিন্ন চলক বলতো হবে? এই জনসংখ্যাটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। জনসংখ্যাটা কেন বলতো? কারণ জনসংখ্যাকে তো মনে করো তার মাঝামাঝি বলা যায় না। বলা যায়? অবশ্যই নট। মানে তাকে বলতে হবে কি, মনে করো বাংলাদেশের জনসংখ্যা কত, মনে করো 15 কোটি। তো 15 কোটি, এই 15টা হচ্ছে কি একটা সিঙ্গেল নাম্বার। কেমন? বুঝছি, মানে এটা অনেক বড় একটা সংখ্যা। তারপরে তারপরে এটা কি একটা, এটা হচ্ছে একটা কি, এটা এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কেমন? মানে এটা অনেক বড় সংখ্যা, তারপরে এটা একটা কি সংখ্যা, মানে একটা সংখ্যা। তো এটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক, জনসংখ্যা। কেমন? আর সময়টা হচ্ছে কি, সময়টা মনে করো আমরা পড়ি না যে 12.5 সেকেন্ড বা 12 সেকেন্ড, মানে এটা কি সময়টাকে তুমি মানে নির্দিষ্ট করার কোনো ইয়ে নেই, মানে এটা পয়েন্টও আসে আবার দশমিকও আসে। তো এটাকে আমরা বিচ্ছিন্ন বলতে পারি, অবিচ্ছিন্ন বলতে পারি, বাট জনসংখ্যাটা থেকে বিচ্ছিন্ন চলক, জনসংখ্যাটা বিচ্ছিন্ন চলক। কেমন? আর সময় অবিচ্ছিন্ন। এটা ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তারপরে চ্যাপ্টার একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটা কমন কোশ্চেন, কেন্দ্রীয় বহু- এটা কমন কোশ্চেন। এটা তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, মানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তার মধ্যে এটা থাকতে পারে মেইনলি। এই চ্যাপ্টারের একটা মেইন কোশ্চেন। এটা আমাদের ক্ষেত্রে এটা মানে সিকিউর কত দেয়, আমাদের এমসিকিউ তে এটা মানে কিছু মানে একটু আসছে আর কি। এটা কয়েকটা ঠিক আছে, এগুলো আমি তোমাকে বলে দিচ্ছি এগুলো কি কি। তো কেন্দ্রীয় ভবন, কেন্দ্রীয় ভবনটা কি, এই কেন্দ্রীয় ভবনের সংখ্যাটা তুমি একটু লিখে নাও। এটা বইতে আছে, তারপর তুমি একটু লিখে নাও তুমি সবাই। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। মানে এটা সুন্দর না? হুম? তো কিরকম হচ্ছে কি, কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হওয়ার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা মানে পরিমাপ করার জন্য তিনটাই আছে, মানে কেন্দ্রীয় প্রবণতাকে পরিমাপ করার তিনটা বিষয়, তিনটা দ্বারা এটাকে পরিমাপ করা যায়। পরিমাপ করে কোনটা দ্বারা? তিনটা জিনিস দ্বারা, তিনটে জিনিস দ্বারা। কেমন? সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কি, গড়, মূর্ধক ও প্রচুর। এই তিনটে জিনিস দ্বারা sorry, এই তিনটে জিনিস দ্বারা আমরা কেন্দ্রীয় প্রবণতাকে পরিমাপ করতে পারি। কেমন? তা আমরা এই গড়, মূর্ধক, প্রচুর হচ্ছে কি এই পরিসংখ্যানের মূল থেকে। মানে এই জিনিস থেকে আমাদের পরিসংখ্যানের মূলত আসে, এটা আমরা জানি। কারণ আমরা ক্লাস মানে আমরা যখন ক্লাস 10-এ 9-10 আমরা পড়ি এখন, মানে সামনে আমাদের মেট্রিক পরীক্ষা। সো তারপর আমরা জানি, মানে আমাদের মোটামুটি 6, 7, 8 পর্যন্ত আমরা মোটামুটি করছি। মানে কিছুটা হলেও মানে গড়, মধ্য, প্রচুর, মানে কিছুটা হলেও আমরা জানি, একটু হলেও। কেমন? তো এটা হচ্ছে মানে কেন্দ্রীয় ক্ষমতাকে প্রয়োগ করা হয় তিনটে জিনিস দ্বারা, সেটা কি গড়, মধ্য, প্রচুর। যদি মনে করো এটা আসে সিকিউ কতে, তাহলে তুমি শুধুমাত্র সংজ্ঞাটা দিবা না। যদি বলো যে কেন্দ্রীয় ক্ষমতা কাকে বলে, তাহলে শুধু সংজ্ঞাটা দিবা না। সংজ্ঞা দেওয়ার পরে তোমাদের লিখবা যে কেন্দ্রীয় ক্ষমতাকে তিনটে জিনিস দ্বারা প্রয়োগ করা হয়, সেগুলো কি কি, গড়, মধ্যক, প্রচুর। তাহলে তোমাদের বরাবর 2 নম্বর তোমাদের দেবে, নাহলে দেবে না। আর যদি বলে দেয় যে কেন্দ্রীয় ক্ষমতা কাকে বলে, ওইটা কি দ্বারা প্রয়োগ করো, তাহলে তো তোমাদের বলতেই হবে, ঠিক না? এটা একটা ইজি কোশ্চেন সংযোগ দর্শনের জন্য আর ক জন্য। কেমন?
আসো, তো আমরা এখন একটু মানে এই চ্যাপ্টার একটু ডিপলি যাই। তো ডিপলি যাওয়ার প্রথমে আমরা যেতে পারি কি, আমরা যেতে পারি গড়ে। গড় আমরা ক্লাস 5 6 7 8 বলতে পারি, মানে 5 6 7 8 পর্যন্ত আমরা গড় পড়ছি কি, মানে গড় হচ্ছে কি, গড় হচ্ছে মনে করো আমার কাছে সংখ্যা আছে, মনে করো না সরি, আমার কাছে মনে করো সাপোজ, হ্যাঁ, মনে করো আমার কাছে বল আছে, আমার কাছে বল আছে, লাল বল আছে কয়টা, লাল বল আছে 5টা, কেমন? তারপরে মনে করো সবুজ বল আছে 4টা, কেমন? তারপর মনে করো আহ সবুজ কমলা, তো কমলা আছে মনে করো 10টা। তাহলে আমি এখন বলতে পারি যে আমার কাছে এখন মানে বল যতগুলো আছে মানে গড় কয়টা আছে আমাদের, মানে গড়ে বল কয়টা আছে আমাদের, গড়ে গড়ে গড়ে, বুঝছো? মনে করো গড়ে বললে কি হবে তাহলে, আমরা এখানে আমাদের কাছে বল আছে মোট 3 প্রকার, লাল বল আছে, সবুজ বল আছে, কমলা বল আছে। বাট বল তো লাল সবুজ কমলা, কেমন? কয়টা আছে মোট? মোট বল সংখ্যা হচ্ছে কত? 4 5 9 19, কেমন? 19টি বল আছে আমার কাছে। আর এখানে বল সংখ্যা কয়টা, মানে ভিন্নতা বল কয়টা, 3টা। তাহলে আমরা এখানে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা মানে আগে থেকে করছি আর কি, মানে মোট কতটা সংখ্যা আছে, মানে মনে করো 19 আছে এখানে, আর কয়টা ভিন্নতা আছে, 3টে। তো এখানে মনে করো ভাগ করলে যে কত আসে, 6 পয়েন্ট, 6 পয়েন্ট সামথিং আসে। হুম, তো 6 পয়েন্ট সামথিং আসলে এটা হচ্ছে কি আমাদের গড়। এটা আমরা ক্লাস 5 6 7 8 পর্যন্ত মানে পড়ছি। বাট 9 10 উঠলে এটা একটু ভিন্নতা। এখানে আমরা করছি কিন্তু কি জাস্ট সিম্পল একটা গড়, সিম্পল গড়, মানে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো যোগ করে আমরা কজন ইয়ে আছে তার দ্বারা ভাগ করি, ব্যাস এটাই, কেমন? কিন্তু 9 10-এ গড়ের একটা ভিন্ন পদ্ধতি। এখানে আমরা ইউজ করব মনে করো মানে মানে চক্কা কথা আমরা ইউজ করবো, চক্কা কথা মানে এটা সারণী ইউজ করবো, একটা সারণী use করবো, কেমন? যেমন মনে করো একটু মুছে ফেলি আগে, একটা সারণী ইউজ করবো আমরা। আচ্ছা, আগে তুমি সব বলো যে গড় কাকে বলো, গড় জিনিসটা কি? আমরা জানি, আমরা সবাই জানি যে গড় হচ্ছে কি, সংখ্যাগুলো যতগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা সবগুলো মানে মনে করো কোনো একটা জায়গার মানে জনসংখ্যা যা আছে তাদের আমরা মানে ভিন্নতা আছে, তাদের ভাগ করলে যা আসে তাতে করে। বাট এটা একটা নিজস্ব একটা ইয়ে আছে, সেটা কি, মনে করো বাংলাদেশে গত 10 দিনের যে বৃষ্টিপাতটা হলো, গত বৃষ্টিপাত মানে মনে করো কত ডিগ্রি, সরি, কত মানে কতটুকু হারে এটা বৃষ্টিপাত হয়েছে, এটা হার বের করে দেয়। হারটা বের করা মানে কি, এই হারটাই মূলত হচ্ছে গড়। মানে যে বৃষ্টিটা হয়েছে মানে গত মনে করো 10 দিনের, এই গত 10 দিনের যে বৃষ্টিটা হয়েছে তার হারটাকে বলা হয় কি, গড়। কিরকম, মনে করো এই গত 10 দিনে মনে করো মনে করো আমি শুধু জানি না, মানে তো তাহলে বলছি একটু, মানে বুঝানোর জন্য বলছি। মনে করো 5 মিলিমিটারের, 5 মিলিমিটার 6 মিলিমিটার 7 মিলিমিটার এরকম মনে করো, মানে এরকম দৈর্ঘ্যের বৃষ্টিগুলো পড়ছে, কেমন? তো পড়লে তো এই তো গত 10 দিনে আলটিমেটলি বৃষ্টির হার কতটুকু হয়েছে, বৃষ্টির হার, কেমন? তো মনে করো হার কি বের করতে গিয়ে আমরা কি বুঝলাম, আমরা তাহলে এখন তাহলে কত 10 দিনে যতটুকু পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যতটুকু বৃষ্টি হচ্ছে সবগুলো 10 দ্বারা ভাগ করে দেবো, তাহলে যা আসবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃষ্টিপাতের হার, বা গড় বলতে পারি। আলটিমেটলি গড় এটা, অন্য কিছু নেই। তো বলা যায় কি তাহলে, আচ্ছা ওকে, তো এটাকে নিয়ে আমরা স্থানীয় যুক্তি, ওকে সরি, তারপর নেবো আমরা কি, তারপরটা নিলাম মনে করো শ্রেণী মধ্যমান, বা আমরা এটাকে আমরা ইউজ করতে পারি কি, একসাথে use করতে পারি।
এটাকে আমরা এক্স দ্বারা ইন্ডিকেট করতে পারি, তিনি মূর্তমান বা এক্স আই। কেমন? মূর্তমান বা এক্স আই। তো আরেকটা নেবো কি, গড় সংখ্যা। গড় সংখ্যা, এটাকে আমরা আলটিমেটলি ইন্ডিকেট করবো এফ আই। এই এফ আই এক্স আই নেওয়ার একটা কারণ আছে, আমরা লাস্টে দিই আলটিমেটলি আমরা এখানে লিখবো এফ আই এক্স আই দুটোটা গুণ। কেমন? এই গড় নির্ণয় করার জন্য আমাদের মোট কলা এক্স দিলে একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস তোমাকে বুঝতে হবে যে গড়ের জন্য চারটা, মানে চক কাগজে চারটি সারি আঁকা লাগে, মানে চারটা কলম আঁকা লাগে আলটিমেটলি। শুধু শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গড় সংখ্যা, এফ আই এক্স আই, এগুলো দিয়ে তুমি কোঅর্ডিনেট করতে পারবে। তো শ্রেণীব্যাপ্তি জিনিসটা কি, তো এভাবে নিবে তুমি, এমনি যতগুলো তোমার ইয়ে আছে ততগুলো নিবে। নিবে কেমন? আর একেবারে লাস্টে দিয়ে এখানে অসংখ্য কয়টা আছে, অসংখ্য হচ্ছে এন, মানে গণসংখ্যা মোট মোট মানে গণসংখ্যা মোট কেমন ধরবো এন দ্বারা। কেমন? তো এন সমান কত আছে, এটা তো হবে না, এটা তো হবে না। এন সমান কত আছে মোট সেগুলো লিখবো। আর এখানে এফ এক্স থেকে আমরা, মানে এখানে তো এফ এক্স এর গুণফল বার হবে, মানে সেপারেট সেপারেট একসাথে করে, বাট আমরা লাস্টে লিখবো, লাস্টে একত্রে লেখার জন্য আমরা লিখবো সামেশন অফ এফ আই এক্স আই। মানে এখানে যে এফ এক্স গুলো আছে সবগুলোর যোগফলকে আমরা লিখবো সামেশন অফ এফ এক্স। এখানে সামেশন দ্বারা বলছি মানে কি, মানে এখানে মানে যতগুলো এফ এক্স এ আছে সবগুলো সমষ্টি বলছি সামেশন দ্বারা। কেমন? তো আসো তাহলে আমরা একটা জিনিস লিখি তাহলে। মনে করো আমরা একটা নিলাম, বইতে একটা নিই, এটা নিলাম মনে করো, তারা বলছে এখানে, কারণ এটা তো আলটিমেটলি একটা মানে কোশ্চেন এটা করে যায় না, 35 থেকে 34। আচ্ছা, এগুলো এগুলো 35 থেকে 34, তারপর হচ্ছে 35 থেকে 44, মনে করো 45 টু 45 টু 54, সরি 54, 55 টু 64, 65 টু 65 টু 74, 75 টু 84, 85 টু 94। তো ফাইন। তারা এখানে বলছে যে কি বলছে, গণসংখ্যা এটা হচ্ছে 5, হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটার 20, এটার 30, এটার হচ্ছে কত 16, 50, 50, আমাদের আর বই দরকার নেই। তো তার এখানে 25 থেকে 34। তো তো মধ্যমানটা কি নেবো তাহলে আমরা, 25 থেকে 34-এর মধ্যে আমরা সেটা কাজ করবো জানো। এমনিতে আমরা বের করতে পারবো, সমস্যা নাই, বাট তারপর একটা মানে এটা ইজি, মানে অ্যাকুরেট জিনিসটা কি একটা জিনিস বসবে যে গড় মধ্যবর্তী নিবে বা যা কিছু বের করো, এই সারণীর মধ্যে তোমরা যা লিখবা অ্যাকুরেট করে লিখবা। কারণ যদি একটু ভুল হয় তাহলে তোমার পুরো অঙ্কটাই জিরো। মানে এই প্রসঙ্গ চ্যাপ্টার গুলো অঙ্কগুলো খুব ইজি, বাট আনসার করা ইজি, বাট একটু ভুল হলে পুরো অঙ্কই তোমার শূন্য শূন্য দিয়ে দিবে তোমাকে। বা তোমার গ্রাফ যদি একটু ভুল হয় পুরো অঙ্কই তোমার জিরো, মানে একটা নাম্বার তো নেবে না। যদি একটু ভালো টিচার হয় তাহলে তোমাদেরকে মানে মানে 4 নাম্বারের মধ্যে 1 নাম্বার তোমাদের কনসিডার করতে পারে হয়তো বা। এটা শুরু করা যায়, হ্যাঁ আমাদের সময় করতো না আর কি, আমাদের সময়। সো 35-34 মধ্যে তোমরা কি করবা, মানে শেষটা আর প্রথমটা যোগ করে দিবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, ভাগ করলে কি আসবে তাহলে এটার মতন চলে আসবে। মানে কিরকম, যেরকম ধরো 25 প্লাস 34 ডিভাইড বাই 2, তো কত তাহলে এখানে আচ্ছা 4 9, 9 আর 3/5, 54/2, সরি 59/2 মানে কত, মানে হচ্ছে কত, 29.5, 29.5 না, হ্যাঁ। তো 29.5 বললে তো এখানে আমরা কি লিখবো 29. কেমন এটা, আমরা এটা হচ্ছে এক্স। তারপর সেকেন্ডটা, সেকেন্ডটা কত, সেকেন্ডটা তুমি এখানে যদি দেখো, তুমি এখানে 25-34 কত, এই শোনো তুমি সবাই, এসবই এটা কিন্তু একটা মানে এটা শর্টকাট একটা মানে ভুল আছে, যা মানে তা সবাই করে সিনেপ্টিক ক্ষেত্রে।
সেটা বুঝো তোমার সবাই। 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 করেছে এখানে 10টা। বুঝছো, 10টা কিন্তু এখানে। তারপর সবার হইতে 25 থেকে, নট 34 থেকে। অনেক সময় অনেকে ভুল করে যে মানে সব ঠিক লেগে বাট এখানে লিখতে গিয়ে মানে 34 লেখে না এখানে, এখানে হচ্ছে 34 দিয়ে দেয় না। সেনিয়রদের ক্ষেত্রে আমরা এখানে কোনো সময় আমরা এখানে এটা দিতে পারবো না। আমরা তখনই দিতে পারবো মানে যখন বলতে মানে আমরা তখনই দিতে পারবো যে এখানে 36 এখানে 34 কখন, তখন আমরা লিখবো যে এটা হচ্ছে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে কি দিতে পারবো আমরা এখানে, এখানে 34 দিলে এখানে 34 হবে, এখানে 35 দিতে পারবো না, মানে সেম তো হবে। বাট বাট সেন্ডিএফটি মানে নর্মালি ক্ষেত্রে সেন্ডিএফটি ক্ষেত্রে কি ইউজ করবো তাহলে আমরা 34 হলে এখানে 35 মানে একটা পরে। কেমন? এই ভুলটা তোমরা কেউ করিও না আবার। এটা কিন্তু একটা সিলিং মিস্টেক। সো এখানে 25 থেকে 34 ইয়ে করো তাহলে 10। 10 হলে আমাদেরকে ক্যালকুলেট করা লাগবে না পরে, টেবিল পজিশন। তো 29.5 এর লগে আমরা যদি 10 যোগ করি কত তাহলে এখানে 35.9 ব্যাস। আর এটা 35 থেকে 40 মধ্যে আছে, বুঝিস তাহলে আর লাগবে না। এবার মনে করো এটা হবে কি 49.5, এটা হবে কি 59.5, এটা হবে কি 69.5, এটা হবে কি 79.5, এটা হবে কি 89.5। কেমন? তো এখন আমাদের কাজ করতে হবে এটা ইন্টু এটা, এটা হচ্ছে f(x). তাহলে আমাকে এটা কি করবো তাহলে আমরা এখন? খুব ইজি এটা, খুব ইজি। তাহলে এখানে 5 5 25, 25 5 কত হচ্ছে? তোমার সাথে এখন পারো এগুলো না, এক দিয়ে তো সবাই পারে না। দু সংখ্যা 3 সংখ্যা হলে একটু ঝামেলা, বাট এগুলো তো ইজি। তো 5 5 25 2, 5 9 45, 2 47, 47 সময় তাই সমস্যা। তো 10 হল কত হবে? 10 হলে তো একেবারে ইজি। কেন? কেন এটা হবে কি 300 কত ইজি, কারণ পয়েন্টে তো 15, 15 হলে তাও লাগবে আর ধর, তাহলে হবে না, তো অনেক টাইম লাগবে। একটু করে দিই আমরা 49.5 ইন্টু 15, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 600, হ্যাঁ ঠিক আছে, 8টা 20, 2, 290, তারপরে 2.5 ইন্টু 30, 85, তারপর হচ্ছে 16, সরি না বলেছি আমার 2.5 ইন্টু 16, 1238। আচ্ছা আরেকটা 358, তো সহ্য করে দাও তাহলে এখন 40.95 প্লাস 743.5 প্লাস 1190 প্লাস 2085 প্লাস 1238 প্লাস 358, 1690 3 6190। তো কি ছোট হয়ে গেছে আমার লেখা, এমনি তো পুরো কেমন। আর এখানেটা কত? 5 5 10 15 20 30 16 100। তো এখন তাহলে আমরা এখান থেকে এটা পেলাম কেমন। এটা হচ্ছে গড়ের ক্ষেত্রে কেমন। তোমরা একটা জিনিস নোট করতে পারো, এটা কি এত কিছু বলা দরকার নেই, অঙ্ক দরকার নেই, তো তোমরা এতটুকু নোট করতে পারো ভ্যালুটা, সেটা হচ্ছে এটাই যে গড়ের ক্ষেত্রে আমরা 4টা কলাম ইউজ করবো, শ্রেণী শ্রেণী মধ্যমান, মূল সংখ্যা, এফএক্স, মানে 4টা কলাম লাগবে, আর কিছু দরকার নেই, আর সবগুলো তো অঙ্ক পারবা কেমন। তো এটা সূত্র ইউজ করতে আমরা এখন, সূত্রটা কি? তো হচ্ছে কি সূত্রটা হচ্ছে গড়ের ক্ষেত্রে,
করার ক্ষেত্রে সূত্রটি এখানে ইউজ করে কি ইউজ করে সামেশন অফ এফ আই এক্স আই সূত্র হচ্ছে সূত্র তোমরা নোট করো এটা। তো এটা তাহলে বুঝতে পারলে এখানে আমরা সামেশন অফ এফ এক্স এর মান কত 1100 সরি 193 390 এন এর ভ্যালু কত 100 100 এটা মান কত তাহলে বলতো এটার মান হচ্ছে 61 মানে এটা গড় হচ্ছে 61 ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে আমার ঠিক আছে না? হ্যাঁ আমার আবার কনফিডেন্স একটু কম পুলিশ নেবার এটা হচ্ছে গড় মনে করে দেখতে সামেশন অফ এফ এক্স আই ডিভাইড বাই এন এটা আমি ইউজ করি কেমন তো তোমাদের একটা শর্ট করে দিয়ে একটু তারপর আছে সংযুক্ত এখানে শুধু হচ্ছে গড় বাট এখানে আমরা একটা জিনিস শিখবো এটা কি সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সেটা আবার কি? সেটাও এগুলোতে সেম সেম কলম হয় বাট আরেকটা যেটা বাড়বে সেগুলো কি আর দুইটা জিনিস বাড়বে দুটো জিনিস বাড়বে কি কি বলতো শুধু যদি বলো যে এই যেগুলো আসছে এটার মধ্যে সংযুক্ত পদ্ধতিতে গড় কত কেমন সেক্ষেত্রে আমরা just একটু কাজ করবো বেশি দরকার নেই এই ফাংশন অফ এফ এক্স আমার লাগবে না এটা জিনিসটা আমাদের লাগবে না এটা আমাদের লাগবে না এটা আমি যদি গড় গড় হচ্ছে কি একটা সামেশন অফ এফ এক্স বাই এক্স ডিভাইডেড বাই এগুলো কাজ সংযুক্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ফাইন এখানে জাস্ট আমরা একটা জিনিস বাড়াবো এখানে সামেশন অফ এক্স লাগবে না সেটা লাগবে না। এটা লাগবে কেমন? এখানে আর দুটো জিনিস বাড়বে সেগুলো কি ওগুলো কি বলো টাকা আগে দিয়ে পুড়ে ফেলেছি আগে দিয়ে পুড়ে ফেলেছি তো একটু স্লো করে কথা দেখো এটা কি এখানে একটা জিনিস বাড়বে সেটা হচ্ছে একটু পার্থক্য মানে সময় করে ক্ষেত্রে এখানে গেতে একটু পার্থক্য এটা হচ্ছে এটাই যে ধাপ কি ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতিকে আমরা প্রকাশ করি ইউআই দ্বারা আর এখানে হবে এফ আই ইউআই সেম ওখানে যেগুলো আমরা কি এফ আই এক্স আই মানে এক্স আই এফ আই তোমরা গুণফল হচ্ছে এখানে বাট এখানে হচ্ছে কি এফ আই ধাপ বিচ্যুতি ইউআই তোমরা গুণফল হচ্ছে সেটা ক্লিয়ার ক্লিয়ার তো কেমন মানে তাহলে সংযুক্ত যদি করে ক্ষেত্রে যায় পাঁচটা কলাম এটা কি শ্রেণী একটি শ্রেণী মধ্যমান কোন সংখ্যা ধাপবিশিষ্ট এফ আই এটা তোমরা একটা খাতায় দেখবা কারণ এটা খুব ইজি কারণ তোমাদের যে চ্যাপ্টার আমি করানোর পরে তোমরা জাস্ট ওই এক্সামে আগের দিন জাস্ট কয়েকটা অঙ্ক দেখে যাবা এই টপিকগুলো দেখে এনাফ তোমাদের আর করা লাগবে না কারণ আর শোনো একটা কথা সব করে গেলা বাট পরীক্ষা আগের দিন কয়েকটা ম্যাথ দেখে না গেলা পরীক্ষা গোড়া কর একেবারে পুরা কর এটা আমার গ্যারান্টি করা তুমি পরীক্ষা কর খাবা তুমি তুমি পরীক্ষা আগার দিন অ্যাটলিস্ট 2 থেকে 3টা ম্যাথ তোমার করা লাগবে মানে সকল টাইপ মিলে 2 থেকে 3টা ম্যাথ তুমি যদি না করো তোমার আনসার করা কষ্ট হয়ে যাবে তোমার পরীক্ষা কষ্ট করা মানে প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যাবে তোমার বুঝছো তো এত বেশি চালাক হয়ে যাবে অ্যাটলিস্ট 2 থেকে 3টে ম্যাথ তোমরা করবা পরীক্ষা আগের দিন অ্যাটলিস্ট না পারলে মানে সব টপিক মিলাই কারণ সব টপিক তো মনে করো আবার মনে করো সকল অঙ্ক তো করা যাবে না মানে সব টপিক মিলে 2 থেকে 3টা সৃজনশীল প্রশ্ন তোমরা করবা তাহলে তোমাদের পরীক্ষা হলে যা সমস্যা হবে না লিখতে কেমন তো তা বলছি কি জিনিসটা কি দাঁড়া আমরা যদি ম্যাথমেটিক্যাল টাইমে যেটা অঙ্কটা জিনিস করি সেটা আমরা বলবো না কারণ তোমাদের এটা তো আবার মাথায় ঘুরে যাবে আরো সত্য কথা এটা মাথা ঘোরানো জিনিস বাট ইজিতে বলতে গেলে সেটা কি ইজিতে বলতে গেলে এখানে যে সংখ্যাটা আছে মানে ঘন সংখ্যার এই সকল সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা হচ্ছে বেশি বেশি কোনটা এখানে 5 10 15 20 30 16 4 30 বেশি এই যে বেশি সংখ্যাটা আসছে ঘন সংখ্যার মধ্যে এখানে আমরা ধাপে জিরো বসাবো
মানে যে গণসংখ্যা যেখানে যেটা বেশি, গণসংখ্যা যার বেশি সেখানে আমরা তাপবিচ্যুতির ক্ষেত্রে মানে ইউ এর মান কি হবে, ইউ এর মান হবে 0। আর এই জিরোর উপরে গুলো হবে কি, উপরে গুলো হবে -1, -2, -3, -4, কেমন? আর জিরো নিচে হবে কি 1, 2। এটা আমরা ইউজ করবো তাপবিচ্যুতির ক্ষেত্রে। তাপবিচ্যুতি জিনিসটা আরেকটা জিনিস বোঝায়, বাট আলটিমেটলি সেটা এটাই বোঝায় যে কি, যেখানে বেশি মানে যে গণসংখ্যাটা আসছে এটা হচ্ছে মানে জিরো বসে, জিরো 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 বসে তোমরা এখানে, আর জিরোর উপরে গুলো হবে কি -1, -2, -3, -4, নিচেগুলো হবে 1, 2। সেটা ক্লিয়ার? ক্লিয়ার তো কেমন? এভাবে আসো আরেকটা পরিচয়, সেটা কি বুঝতে পারছে? এখানে 30 সবচেয়ে বেশি, বেশি না, হ্যাঁ বেশি। 30 সবচেয়ে বেশি হলে এখানে মধ্যকের ক্ষেত্রে এখানে যে 30-এর যে মধ্যকটা আসছে মানে গণসংখ্যা বেশি যে সেটার যে মধ্যকটা আসছে এটা হবে যে এ, এটা হবে যে কি এ। এটাকে আমরা এ ধরে, এই জিনিস হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আনুমানিক। অনেক সময় সঙ্গে এমসিকিউ দেয় যে এ মানে পরিসংখ্যানে এ মানে কি বুঝায়, মানে সূত্র দিয়ে বলা যায় এখানে এ মানে কি বুঝায়। এখানে এটা হচ্ছে কি আনুমানিক কোড সংযুক্ত করার ক্ষেত্রে, সংযুক্ত করার ক্ষেত্রে এটা হচ্ছে কি আনুমানিক কোড। এটার নাম কি, এটার নাম হচ্ছে আনুমানিক কোড। লিখে ফেলো, এটা খুবই একটা কমন একটা সিলি একটা কোশ্চেন। আনুমানিক কোড মানে এমসিকিউ জন্য সিলি একটা কোশ্চেন। আনুমানিক কোড হচ্ছে কি এ, কেমন? এখানে ইউআইটা যদি তোমরা অনেক কাছে এখানে বলবো যে ভাইয়া তো ইউআইটা মানে একটু বের করে দেখেনি, এমনি বলছে যে যেটা বেশি তার আমরা জিরো ধরবো, আর যেটার বেশি তার আমরা শ্রেণী মধ্যমানটা ধরবো এ। যার বেশি, যার কোনো সংখ্যা বেশি তার শ্রেণী মধ্যমানটা ধরবো এ, যার তার ধাপবাচ্যুতি ধরবো জিরো। কি হবে মানে কি হবে এটা, এটা একটা সূত্র আছে। তো সূত্রটা কি, সূত্র হচ্ছে ইউআই ইজ ইকুয়ালস টু ই xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। সেখানে এক্স আই কোনটা, এক্স হচ্ছে এটা, এটা আমরা মুছে বলছিলাম, এটা কিন্তু এক্স আই এর মধ্যে আমি আগে বলছিলাম যে গড়ের ক্ষেত্রে এমনি নর্মাল গড়ের ক্ষেত্রে বলছিলাম না, এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এফ আই। সেখানে এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এইচ। তো এই তো আমরা জানি 69.5, কেমন? তাহলে আমরা এটা আনসার বার করে দিলাম যে এটা কি হবে, তাহলে এটা এত হলো ম্যাম মাইনাস কি হবে তাহলে মানুষ, তাহলে আমরা এক্স আই কত মনে করো এটা 29 মাইনাস এই কত 59.5 ডিভাইড বাই কত 10, তো 10 বেশ কম না? কি হবে বলতো, সিনেমা তো 10। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, এইচ মানে শ্রেণী ব্যবধান, এ মানে কি আনুমানিক কোড, আর এক্স আই মানে কি শ্রেণীবদ্ধ মান। বুঝছো? তাহলে আমরা এটাকে বের করি, তাহলে আমরা এখন 29.5 মাইনাস 69.5 ডিভাইড বাই 10, এই দেখো -15। তোমরা এখানে মানে এই যে এটা আসছে মানে এই সূত্রটা আসছে, তোমরা এটা পুরো এখানে এটা প্রয়োগ করে দেখবা মানে জিনিসটা সেম আছে -3 -4 কিন্তু আমরা সংক্ষেপে মানে না বের করে আমরা বলি আর কি, যে কি বলি মানে এটা মানে বোঝার জন্য। সমস্যা না, এটা অ্যাকুট হয়, গ্যারান্টি করে এটা অ্যাকুট হয়। এটা মানে কি, গণসংখ্যা যেখানে বেশি সেখানে কি, সেখানে ধাপচ্যুতি জিরো, যেখানে বেশি সেখানে কি শ্রেণী মধ্যমানটা মানে এ। কেমন ক্লিয়ার? তাহলে তোমরা করে ফেলবা কেমন? তাহলে আমরা এখানে আমরা এখানে বের করবো কি এফ আই ইউ। তো 5 ইয়া, তাহলে কি 4 5 20 -20 মিনিট হচ্ছে কি 10 -30, তার হচ্ছে 15 আর -30, তারপর হচ্ছে -20, এটা জিরো, যেগুলো জিরো আসে 16, এটা হচ্ছে কি 4 2 আমরা এখানে লিখবো কি, আমরা এখানে লিখবো সামেশন অফ এফ আই ইউ আই কত, তাহলে এখানে সামেশন অফ এফ আই কত, সামেশন অফ এফ আই ইউ এটা হচ্ছে যদি এখানে -20 -30 -30 একট করে হিসাব করবা। যদি একটু ভুল হয় পুরো অঙ্ক কিছু তোমার, তোমার নাম্বার পাওয়া লাগবে না। 16 8 16 16 8 0 লেখা লাগবে না, -20 -30 দুইবার -20 হবে -76, রুট হচ্ছে কত, রুট হচ্ছে
মাইনাস দেখা যাচ্ছে না, সরি, এটাকে ছোট করতে করে -76। তাহলে আমাদের ফাংশন অফ এফ আই ইউ এর সংযোগ করে একটা সূত্র আছে, একটু মুছে ফেলি কেমন। সংযুক্ত করে একটা সূত্র আছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আহ, সূত্র হচ্ছে সেটা কি? সূত্র হচ্ছে শুধু এটা সংযুক্ত করে ক্ষেত্রে এটা কি? ওই তো গড়, সঙ্গে লিখলাম গড়, লিখলাম আর গড় ইজ ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু, এটা হচ্ছে কি সংযুক্ত উদাহরণের গড়ের সূত্র, মানে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইচ। এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আনুমানিক গড়, এনটা কি, এনটা হচ্ছে গণসংখ্যা মানে মোট গণসংখ্যা, এসটা কি শ্রেণী ব্যবধান, এফ আই ইউ এটা ফাংশন অফ ইউ এটা কি এটা, এটা এনটা হচ্ছে এটা, আর এসটা হচ্ছে কি এখানে কত ব্যবধান 10 10, আর এটা কত 69.5। তখন বসে তাহলে আমরা এখন বসে তাহলে আমরা এখন তো এটা কত 69.5 প্লাস এটা কত -76। ফাংশন অফ এফ আই ইউ এর ভ্যালু মাইনাস করার সমস্যা না, মাইনাস আসতে সমস্যা না, কেন বলতো? কারণ আমার ধাপবিচ্যুত উপরেগুলো হচ্ছে মাইনাস, তো আমি এখানে ইন্টু গুলোতে এটা মাইনাস আসবে। আর যেহেতু যে দেখা যাচ্ছে এখানে কি মাইনাসের ভ্যালু গুলো বড় আর প্লাসের ভ্যালু গুলো ছোট, তাহলে তো এটা মানে মাইনাস তো আসবে, অটোমেটিকলি আসবে, সমস্যা নেই, একটা প্রায় নেই। এন এর ভ্যালু কত 100, সরি এম ইন্টু এইচ, এইচ কত 10, 10 না, সে কত তুমি 25 26 27 28 29 30 31 32 33 34, 10 না, 10 প্লাস 9, এটা কত তাহলে এখানে এটা কাটলে কত 10 টাকা, কেমন 10 থাকলে এখানে টু পড়ে গেলে 69.5 প্লাস আমরা কি মাইনাস মাইনাস 76 10 ভাগ কত 7.6, ঠিক আছে 7.6, 7.6 করলে এখানে কত তাহলে আলটিমেটলি আনসার কত তাহলে, এটা আনসার হচ্ছে 62.9, না 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 বলছিলাম 69.5 মাইনাস 7.6, 61 পয়েন্ট, সরি বলছিলাম একটা 61 পয়েন্ট, কেমন ইজি শেষ। এটা এই জিনিসটা হচ্ছে তোমরা কি, এটা হচ্ছে তোমাদের সমুদ্র ঘরের আনসার, জিনিসটা ক্লিয়ার। আর এখানে তুমি যদি মনে দেখেন দাদা এখানে -76 অনেক বেশি মান, তাহলে কি এখানে মানে চলে আসবেন না, কারণ এখানে 0.9, কিন্তু তুমি এখানে দেখো 10 দিয়ে এটাকে ভাগ করছো, আলটিমেটলি 10 ভাগ আছে মানে কি 7.6, আর এটা প্লাস মাইনাস মাইনাস মানে কি ওটা আসছে দশ, বাট নেগেটিভ আসবে না, পজিটিভ আসবে, কেমন জিনিসটা ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের সংযুক্ত করে। তোমরা একটু ভালো করে সূত্রটা মুখে রাখবা, এটা সূত্রটা মুখে রাখবো মুখে, সূত্রটা এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইনটু এইচ, এটা লাগবে তোমাদের। আর এমনি করার ক্ষেত্রে কোনটা, এমনি করার ক্ষেত্রে হচ্ছে যে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন, এমনি করার ক্ষেত্রে হচ্ছে কি সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন, আর এটা ক্ষেত্রে এটা, এটা সংযুক্ত, এটা হচ্ছে এমনি করার ক্ষেত্রে, এটা মধ্যক ক্ষেত্রে। তো আমরা শিখবো মধ্যক। মধ্য জিনিসটা কি, মধ্য হচ্ছে গিয়ে মানে কোন একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা মধ্যমান, যেমন মনে করো 8, একে 2 দ্বারা ভাগ করলে তার মধ্যমা পাওয়া যাবে, মনে হচ্ছে 8। তোমরা মনে করো 25, আর 2 দ্বারা ভাগ করে কত 12.5, মানে 25 এর মধ্যমা হচ্ছে 12.5, মানে এটা মধ্যক, এই সংখ্যাটা এটা হচ্ছে মধ্যক। তো এটা তো একটার জন্য হলো, কিন্তু আমরা তো পরিসংখ্যানে একটা সংখ্যা দ্বারা করি না, আমরা অনেকগুলো সংখ্যা দ্বারা করি, সেখানে অনেকগুলো সংখ্যা থাকে, সে সকল সংখ্যার মধ্যে যে কোনো একটা হয় মধ্যক সংখ্যা। তো আমরা এই মধ্যক সংখ্যাটা কি বের করবো, তো আমরা ক্লাস 5 6 7 যেভাবে করছি এখানেও সেভাবে করে, বাট এখানে একটু মানে একটু আহ, মানে একটু পর্যালোচনা করে আর একটু এক্সপ্লেনেশন করে একটু বেশি বড় করে একটা পদ্ধতি আছে, এটা আমি ওইটাও শিখতে ওইটা কিভাবে করে ওটার সময় একটা সূত্র সাহায্য, কিন্তু এই ধরনের জিনিস মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যেটা শিখছি ক্লাস 6 7 8, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবিন্যস্ত প্রতিসময়ের ক্ষেত্রে,
অবিন্যস্ত পদার্থ সমূহের ক্ষেত্রে আমরা যেভাবে শিখছিলাম ক্লাস 6 7 8 ওভাবে করি। বাট যদি বিন্যস্ত দেওয়া থাকে মানে এইভাবে মনে করে এভাবে একটা চক দেওয়া আছে, এই চকের মধ্যে মনে করো সিনিয়রটি কোনো সংখ্যা দেওয়া আছে। তাহলে কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিচ্ছিন্ন মানে বিন্যস্ত ক্ষেত্রে, এটা হচ্ছে কি বিন্যস্ত। আর যদি মনে করো অবিন্যস্ত মানে কিরকম, মানে মনে করো এরকম সংখ্যা, মানে মনে করো 2 4 6 8 9 10, মনে করো 12 10 এরকম থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে অন্যরকম। মানে সেক্ষেত্রে ইয়েটা হচ্ছে কি অবিন্যস্ত, আর এটা হচ্ছে কি বিন্যস্ত। বিন্যস্ত অবিন্যস্ত পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই যে বিন্যস্ত ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে, ক্যাটাগরি হিসেবে একটা সংখ্যাগুলো দেওয়া হয়, ক্যাটাগরি হিসেবে মানে ক্যাটাগরি হিসেবে। আর অবিন্যস্ত ক্ষেত্রে কি মানে অ্যাভারেজ, মানে সংখ্যাগুলো অ্যাভারেজ দেওয়া আছে বাট মানে কোনো ক্যাটাগরি ট্যাটাগরি নেই, পার্থক্য হচ্ছে এটা। তো অবিন্যস্ত ক্ষেত্রে একটা মানে শর্টকাটে, অবিন্যস্ত ক্ষেত্রে এত সূত্র মতো লাগবে না, সূত্র লাগবে বাট মানে এত কঠিন না। অবিন্যস্ত ক্ষেত্রে আমরা জাস্ট সূত্র দুটো ফলো করবো, যে আমাদের যে সংখ্যা আছে মানে মোট সংখ্যা মানে এন, যে মোট সংখ্যাগুলো আছে মানে এন, মানে কি কোন সংখ্যা মূল, তোমার আমরা এখানে কোন সংখ্যা ইন্ডিকেট করি, মূল সংখ্যা যতটা আছে এন সংখ্যা আর কি, ঠিক না? কারণ উপর ক্ষেত্রে আমরা আমরা এখানে উপর ক্ষেত্রে কি ধরি, এন সংখ্যক ধরি। তো এই এন সংখ্যক গুলো মানে কত আছে, মানে এন সংখ্যক গুলো কি মানে বিজোড় আছে, Sorry, মানে বিজোড় আছে নাকি জোড় আছে? এই জন্যটা ডিপেন্ড করে আমরা মূলত মূলক নির্ণয় করি, মানে সারপ্রাইজিংলি আমরা ইউজ করি, মানে ক্লাস সিস্টেমে আমরা ইউজ করছি। জোড়া বিজোড় ধরে আমরা এন যদি জোড় হয়, এন যদি বিজোড় হতে হবে, মানে মোট যে সংখ্যাগুলো আছে, এই মোট সংখ্যা কয়টা আছে, এই কয়টা এই সংখ্যাটা কি জোড় না বিজোড়, কেমন? তো সেই হিসেবে আমরা করতে পারি দুইটা, মানে একেবারে easy। মানে মানে এত বেশি চক লাগবে না, এত কিছু বুঝতে লাগবে না, জাস্ট একটা রিজ। তো যদি যদি এন এর, এটা হচ্ছে তখন কখন এটা, এটা হচ্ছে যখন সংখ্যাগুলো হবে অবিচ্ছিন্ন, সরি অবিন্যস্ত, হ্যাঁ আমি বিচ্ছিন্ন বলতেছি, অবিন্যস্ত হবে। যখন সময় কি হবে অবিন্যস্ত হবে, তখন তখন যদি যদি এন সংখ্যক সংখ্যাগুলো কি যদি জোড় হয়, যদি জোড় হয়, জোড় হলে জোড় হলে তাদের যে মধ্যক, মধ্যক সমান কি হবে, মধ্যক সমান হবে n/2 ও n/2 প্লাস 1 তম পদের, এই যে থাকেনি, তম পদের যোগফল, তম পদের, sorry, তখন যে মধ্যক হবে কি n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল বা সমষ্টির যোগফল divided by 2। এটা হচ্ছে কি, যদি n সংখ্যক যদি জোড় হয় তাও সেক্ষেত্রে আমরা ইউজ করবো এটা, মানে n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল divided by 2। যখন মনে করো n ইজ ইকুয়ালস টু যদি বিজোড় হয়, বিজোড় জোড় হলে একেবারে সূত্র easy, সূত্র একেবারে easy। বিজোড় হলে তখন মধ্যক হবে, মধ্যক ইজ ইকুয়ালস টু কি n প্লাস 1 divided by 2, কি n প্লাস 1 বা divided by 2, n প্লাস 1 divided by 2, যখন divided by 2 তম পদ হবে, যখন বিজোড় জোড় হলে তখন কি হবে n+1/2 পদ, আর জোড় হলে কি হবে n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল যেটা হবে তাকে দুটো ভাগ করলে তা হবে তো জোড় হয়। তো মানে জোড় হলে একটু ক্রিটিক্যাল বাট বিজোড় হলে একবারে n+1/2, সিম্পল। কেমন? এটা হচ্ছে অবিন্যস্ত ক্ষেত্রে। এবার এই এক মাসের বিন্যস্ত ক্ষেত্রে, তো সাধারণত অবিন্যস্ত ক্ষেত্রে কোন সময়, যখন মনে করো সময়গুলো এলোমেলো করে দেওয়া আছে, মনে করো 20 25 24, তারপর মনে করো 30, এরকম মনে হয় দেওয়া আছে এরকম এভারেজ, তখন এভাবে মানে অনেক সময় বলতে পারে মূলধন নির্ণয় করে, তখন আমরা ইউজ করবো এটা। কেমন? আর যখন বলবে,
যখন মনে করো এরকম চক্রাকার দেওয়া থাকবে বা এরকম দেওয়া আছে বাট আমরা এরকম ভাবে বের করতে চাই, তখন আমরা এটাকে আবার মানে শ্রেণীবৃত্তি বের করা লাগবে, এটা তারপর গণসংখ্যা বের করা লাগবে, মানে অনেক প্যারা। মানে এত থেকে তোর মধ্যে সময় কয়টা আছে এগুলো বের করা লাগবে, মানে একটু প্যারা আছে বাট তারপরেও এটা কিন্তু অ্যাকুরেট। এটা কিন্তু এটা অ্যাকুরেট। এটা হচ্ছে কি অবিন্যস্ত ক্ষেত্রে, আর এটা বিন্যস্ত ক্ষেত্রে। যদি আমরা অবিন্যস্তকে বিন্যস্ত করে তারপরে করি তাহলে ঠিক আছে, নাহলে নাহলে তো ঠিক আছে। কেমন? তো লসে তাহলে আমরা এখন তো অবিন্যস্ত তলে গেল। অবিন্যস্ত আগে বেরিয়েছি যে আমরা ক্লাস 6 7 8 এটা করছি, বাট বিন্যস্ত মানে আমরা বিন্যস্তটা করিনি। কিন্তু তখন আমাকে আমাদের বলে নাই যে এটা বিন্যস্ত নাকি অবিন্যস্ত। তখন আমাদের বলতে এটা হচ্ছে মধ্যক, মধ্যক নির্ণয় সূত্র এগুলো। এটা হচ্ছে কি বিন্যস্ত হতে ক্ষেত্রে, হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এটা কেমন? বিন্যস্ত উপাত্তের মধ্যক। তো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আজ মধ্যক নির্ণয় করার জন্য আমরা একটা চক নেব। চকের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে শ্রেণীবৃত্তি। ফার্স্টে শ্রেণীবৃত্তি আছে, ফাইন শ্রেণীবৃত্তিটা কলম আছে, পনেরোশোটা কলম আছে। আমাদের একটা এক্সট্রা একটা কলম লাগে, সেটা হচ্ছে কি ক্রমযুক্ত কোণ সংখ্যা। আমাদেরকে মানে এক্সট্রা একটা কলম লাগে, সেটা হচ্ছে ক্রমযুক্ত কোণ সংখ্যা। তোমাদের মধ্যে অনেক আছে তারা কিন্তু জিজ্ঞেস করবা যে ক্রমযুক্ত কোণ সংখ্যা মানে কি। ক্রমযুক্ত কোণ সংখ্যা হচ্ছে আলটিমেটলি মানে মোট কোণ সংখ্যা, মোট গণ সংখ্যা আলটিমেটলি। বাট আলটিমেটলি মোট সংখ্যা মানে কি, মানে তার লাস্টে যোগফলটা হবে আলটিমেটলি মোট গণ সংখ্যা। প্রথমগুলো কি হবে অসংখ্য হবে। তো সেক্ষেত্রে তাহলে ক্রমযুক্ত কোণ সংখ্যার ক্ষেত্রে আমরা ফার্স্ট মানে যে গণ সংখ্যাটা আছে তা আমরা এখানে ক্রমযুক্ত কোণ সংখ্যা লিখি। বাট সেন্ট লেখার সময় এই যখন ফলনটা লিখছি ক্রমযুক্ত কোণ সংখ্যা, ওইটার সাথে দ্বিতীয় যে গণ সংখ্যাটা আছে ওইটা যোগ করবো, যোগ করে আমরা দ্বিতীয়টাতে ক্রমযুক্ত কোণ সংখ্যা লিখবো। মানে একটা লিখছি, পরটা হবে কি দ্বিতীয়টা গণসংখ্যা আর প্রথমটা ক্রমযুক্ত গণসংখ্যা, তোমরা যোগফল করে দ্বিতীয়টা ক্রমযুক্ত গণসংখ্যা। তখন তো সেম হবে এর সাথে এটা, মানে কত 30। তারপর 30 সাথে 20-এর কত 50, 50 সাথে 30-এর কত 80, 80 সাথে 15 96, 96 সাথে 4 100। তুমি এখানে তুমি এখানে একটা জিনিস দেখো যে মনে করো এখানে 4 ধরলাম, মানে 4 পর্যন্ত, মানে পঞ্চম থেকে চতুর্থের মধ্যে ধরলাম। তো পঞ্চম থেকে চতুর্থের মধ্যে সংখ্যা গণসংখ্যা কত 20, বাট মোট যে আলটিমেটলি সংখ্যা মানে কি 15 5 20, 20 হচ্ছে 30, 30 50, মানে মোট 50। তার মানে কি ক্রমযুক্ত গণসংখ্যা আলটিমেটলি কি তারে তারে চারটা যে মানে গণসংখ্যা আছে এই চারটা আলটিমেট যোগফলটা কি নির্দেশ করতেছে, ক্রমযুক্ত গণসংখ্যা নির্দেশ করতেছে। মানে পঞ্চম থেকে ছুটির মধ্যে গণসংখ্যা 50, এটা মানে কি তার আগের যে চারটা গণসংখ্যা ছিল সেই গণসংখ্যাগুলোর যোগফলটা ক্রমযুক্ত গণসংখ্যাটা নির্দেশ করতেছে। এখানেও সেম, মনে করো 5 10 15 20 30 16 4। তো এখানে আমরা আলটিমেটলি কত 100, মানে এখানে কি অ্যান্সার সংখ্যা হচ্ছে 100, বাট মানে এখানে দেখা যাচ্ছে এখানে মোট গণসংখ্যা হচ্ছে কম গণসংখ্যা থেকে লাস্টটাতে মানে এই সবগুলো যোগফল এখানে লাস্টটাতে দেখা যাবে 100। আর এখানে আমরা আলটিমেটলি যোগ করলে সে ক্লিয়ার। লাস্টটা আমরা এখানে তাহলে আমরা সূত্র প্রয়োগ করবো। তো বিন্যস্ত পদ্ধতির ক্ষেত্রে সূত্র হচ্ছে একটাই, ওটাতে ছিল কি মানে n সংখ্যক মানে কি n যদি জোড় হয় n যদি বিজোড় হয়, বাট মধ্যকের ক্ষেত্রে মানে সূত্র ইউজ করলে এভাবে অক্ষর ইউজ করলে তখন সূত্র হবে একটা, জাস্ট একটা। কেমন? এখানে কিন্তু আরেকটা প্যারা আছে। কি প্যারা? আমরা যখন সিকিউ আনসার করতে হবে তখন কিন্তু আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো না, ডাইরেক্ট সূত্র লিখতে পারবো না। এখানে আরেকটা লিখতে তোমাকে, তোমাকে একটা লিখতে হবে যে আমরা যে সংখ্যাগুলো নিচ্ছি এখানে যে অ্যানটা আছে এই অ্যানটাকে আমরা লিখবো কি মানে অ্যানটা একটা মধ্যক শ্রেণী বের করতে হবে, নাহলে হবে না কিন্তু। তো এটা তুমি ক্লিয়ারলি মনে রাখো তুমি এটা, যে আমরা যে মধ্যক শ্রেণী মানে মধ্যক বের করব এখানে একটা মধ্যক শ্রেণী লাগবে। মধ্যক শ্রেণী মানে এই যে 1 2 3 4 5 6 7 সাতটা দিকে আছে, সাতটার মধ্যে মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী মানে মধ্যমানটা কোথায় আছে এখানে। তখন ধরে শিখলাম অবিন্যস্ত উপাত্ত কিভাবে মানে মধ্যক নির্ণয়। আমি এখন শিখবো কি বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। কেমন? তো এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, মানে এটা চকে ধরছে এটা বিন্যস্ত উপাত্ত, ন্যাকড করে কি বিন্যস্ত করা। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদেরকে এট ফার্স্ট এটার মধ্য শ্রেণীটা বের করতে হবে, মধ্য শ্রেণীটা। তো মধ্য শ্রেণীটা কি বের করা, এখানে যে অ্যানটা 100 এই অ্যানটাকে আমরা দুই ভাগ করবো, দুই ভাগ করলে যা আসবে সেই সংখ্যাটা মানে তা হচ্ছে কি সেই সংখ্যাটা কমনযোগ্য সংখ্যার মানে কোনটার মধ্যে আছে সেটা হবে কি মধ্যক শ্রেণী। যেমন মনে করো এখানে n এর মান কত 100 হলে 100 ডিভাইডেড বাই 2
50। তুমি দেখো তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা আমি নিবো কেন বলতো? কারণ গণসংখ্যা তো সেপারেট সেপারেট করে দেওয়া, মানে এটা তো সবগুলো যোগ করতো না, সেপারেট করে দেওয়া। বাট ক্রমযোজিত গণসংখ্যা কি, মানে আগে পূর্ববর্তী সংখ্যাগুলো যোগফল হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে 50, তো 50 তো 50 আসছে, মানে এখানে 50 50 শ্রেণীর মধ্যে আছে। ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 50 50 মধ্যে থাকতে পারে না, কেন বলতো? কারণ তার লাস্ট লিমিট হচ্ছে 50, তাহলে কি 50 থাকতে পারবে না? মনে করো এখানে আছে 80, 80-র মধ্যে কিন্তু 50 থাকতে পারবে, তো 50-এর মধ্যে না। 80-র মধ্যে থাকতে পারবে কিন্তু 50-এর মধ্যে 50 থাকতে পারবে না। মানে আমার কথা শোনো তোমার, মনে করো তোমার কাছে লিমিট হচ্ছে 50, তুমি কি 50-ই করবা? অবশ্যই না। তুমি অ্যাটলিস্ট, তুমি মানে শেষ পর্যন্ত করতে গেলে তুমি করবো 39 পর্যন্ত, 50 করবো না। কারণ তাহলে তো তোমার কি লিমিট শেষ হবে। মনে করো আমরা একটা ক্রেডিট কার্ড ইউজ করি না, ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে না, তা আমরা তো পুরো লিমিটে খরচ করি না। আমরা মানে পুরো লিমিটেড একটু আমার আমরা মানে মানে আমরা পুরো লিমিটেড একটু হলো কি দেখি, মানে পুরোটা আমরা ইউজ করি না। তো এখানে হচ্ছে, এখানে মানে 50, তো 50 50-এর মধ্যে হবে না, 50 হবে কি 80-র মধ্যে, কারণ 80-র মধ্যে 50 তো ইজিলি ঢুকতে পারবে। মনে করো তোমার লিমিট হচ্ছে 5,000 টাকা, মনে করো তোমার লিমিট হচ্ছে 5,000 টাকা। তো সো তুমি ইজিলি তুমি 2,000 টাকা খরচ করতে পারো তুমি এখানে, অবশ্যই পারো। তুমি এখানেও 80 আছে, তার মধ্যে 50 থেকে সমস্যা কি, আরো 30 তো আছে, তাই না? তার মানে এখানে মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হচ্ছে এটা, 65 থেকে 70। এর মধ্যক শ্রেণী কি? 65 থেকে 70। তাহলে তুমি এখানে লিখে দিবা। তোমরা ফার্স্ট তোমরা সব টাকা রাখো, তোমরা আগে লিখবা যে এখানে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী হচ্ছে কি 65 থেকে 70। তো 69 কিভাবে করতে হবে? n/2, মানে 100/2 মানে 50। তো 50টা আছে কার মধ্যে? 65 থেকে 75 শ্রেণীর মধ্যে কি, 65 থেকে 75 70 শ্রেণীর মধ্যে 50টা আছে। তো 65 থেকে 70 এটা কি মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখন তাহলে এটা আমার লাগবে, কি বলতো কেন সূত্রতে প্রয়োগ করতে লাগবে। তো সেটা আমরা শিখবো তাহলে কি সূত্র। তো মধ্য, তো সূত্রটা হচ্ছে একেবারেই এটা মতো মনে করো এই পুরো, মানে মনে করো আগে আমরা শিখছি না অবিন্যস্ত ক্ষেত্রে, তখন তোমার কাছে দুইটা, মানে এন এর মান যোগ হলে একটা, এন এর মান বিয়োগ হলে আরেকটা। এবং কিন্তু এখানে শুধু একটাই, যোগ বিয়োগ কোনো সমস্যা নেই, তো হচ্ছে কি একটা, সেটা কি? তো এন এর মান এখানে হবে কি এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। কেমন? তোর সাথে আমরা এখানে আমরা শিখবো যে আমরা তো এখানে জানি এন, এন মানে কি মোট গণসংখ্যা, এইচ মানে কি শ্রেণী ব্যবধান, বাট এল আমরা জানি না, এফসি জানি না, এখন জানি না, মানে এদের মানে এদের নামটা কি, এদের কাজটা কি, এদের ভ্যালুটা কত আমরা জানি না। কেমন? তো এখানে আসলে আমরা জানি, তাহলে এখানে এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নির্ণয়। এলটা কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নট উচ্চ সীমা। কোন সীমা? নিম্ন সীমা, মানে নিচেরটা, মানে এগুলো, মানে এগুলো ইন্ডিকেট করে, এই মনে করো এগুলো, এগুলো 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 নিচেগুলো ইন্ডিকেট করে, মানে শুরুটা ইন্ডিকেট করে। কেমন? তারপর হচ্ছে এনটা, এনটা কত? মোট গণসংখ্যা, এটা আমরা সবাই জানি, তাই না? সবসময় আমরা ইউজ করি। আর এমনি তো মোট গণসংখ্যা আমরা যদি 2 তে ভাগ করি তখন যেটা আসবে সেটা হচ্ছে কি মধ্যক, মানে এমনি ধরা যায় আর কি মধ্যক। বাট অ্যাকুরেটলি ধরতে গেলে আমাদের তো শুধু use করা লাগবে না, use করা লাগবে। তো নেক্সট এফসি, এফসি হচ্ছে কি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর সমস্ত গণসংখ্যা। তোমরা একটু তখন লাগবে, তুমি দেখছো না তোমরা এখানে, তখন আমাদের মধ্যক শ্রেণীতে লাগবে, মধ্যক শ্রেণী আগে ক্রমযোজিত গণসংখ্যা, নট নট গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে এইচ 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 হচ্ছে কি শ্রেণী ব্যবধান। কেমন? এটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান।
আর এফএনটা কি? এফএনটা হচ্ছে মধ্যক শ্রেণী গণ সংখ্যা। মধ্যক শ্রেণী গণ সংখ্যা হচ্ছে FN। সূত্রটা হচ্ছে এটা, তার পরিচয়গুলো হচ্ছে এটা। তো আমরা আলটিমেটলি ম্যাথটা করার আগে আমরা ফার্স্টে মধ্যক শ্রেণীটা বের করবো n/2 দ্বারা, কেমন? তারপরে নেক্সট চকটা আঁকবো। থার্ডে আমরা এখানে যে মানগুলো আমরা লিখছি, নামগুলো লিখছি, মানে এল, এন, এফ, সি, এইচ, এফ, এম, এগুলো ভ্যালুটা লিখবো। ভ্যালুটা লিখে নেক্সট আমরা এটা, হুম, তাহলে আমরা এখন এই চকটার জন্য বের করে দেবো। আমরা এখানে এটা মূর্ধক কত, হুম, তো এটা মূর্ধক কত, মূর্ধক বিকজ টু এটার এলটা কত, এটা সেটা হচ্ছে কি 65 থেকে 74, 65 থেকে 74 হলে এটা নির্দেশনা কত, 65। তার মানে এলটা হচ্ছে কত, 65 প্লাস এনটা কত, 100, 100 ডিভাইড বাই 2 মাইনাস এফসি। এফসিটা কত, মানে মধ্যস্থানে আর এফসি কম যদি কোনো সংখ্যা, তো এর মধ্যস্থানে হচ্ছে কত, এটা 65 থেকে 74, তার কম যদি কোনো সংখ্যা কত, 80, বাট তার আগের শ্রেণী কত, 50, মানে কি মাইনাস 50, হ্যাঁ, ইন্টু এইচ বাই এফ। এখানে এসটা কত, এস হচ্ছে 10, আমরা এটা আগে বলছি 10, 10 লিখবো আমরা এখন 10। আর এখনটা কত, মানে মধ্যক শ্রেণী সংখ্যা কত, 65 থেকে 74 মধ্যে কোনো সংখ্যা কত, 30, 30, 30, তাহলে আমি তাহলে কাটি, তাহলে আমরা এখন সেটা কাটা যায় কত, নিচে থেকে 3, সেটা কাটা থাকে 50, হ্যাঁ। তো তাহলে 65, তুমি দেখো 50 থেকে 50 গেলে 0, 0 ইন্টু 0, 0 ইন্টু 3 মানে 0, মানে এটা আনসার হচ্ছে কত, এটা আনসারে হচ্ছে যায় 65, এটা আনসার। আর আমি আগে তোমাকে বলছি যে মধ্যক শ্রেণীটার মধ্যে থাকবে মধ্যক, মানে মধ্যক শ্রেণীটার মধ্যে থাকবে মধ্যক। যদি তুমি দেখো যে বের করার পর দেখো যে মধ্যক শ্রেণী যে সংখ্যাটা আসছে মধ্যক, তা কিন্তু মধ্যক শ্রেণীর মধ্যে নেই, তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার ভুল হচ্ছে আমরা, মানে তোমার সূত্রে বা কোনো মানে তোমার মানে ভ্যালুটা তোমার প্রশ্ন ভুল, কেমন? মানে যেমন ওর 75, 75 থেকে 74 মধ্যে কিন্তু দুটো আসছে, আসছে না, শুরুটা আসছে, তার মানে কি, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তার মানে আমার অঙ্কটা কি কারেক্ট। এটা হচ্ছে মধ্যকের বিষয়বস্তু, তো এ টু জেড। তারপর আমরা নেক্সট আমরা শিখবো কি, প্রচুরক, আমাদের লাস্ট টপিক আজকে, আজকে লাস্ট টপিক প্রচুরক, কেমন? তারপর আজকে ক্লাস শেষ। আজকে বেশি দূর আগাবো না, বেশি দূর আগাবো না বললেও চলে, বাট কিন্তু শোনো, আমরা তো কিন্তু যা পড়লাম এটা কিন্তু মূলত এই চ্যাপ্টারে, মানে মোটামুটি করতে গেলে খর জন্য বেস্ট, ঘুঘুর জন্য না। কেন বলতো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে এগুলো ক্ষয়তে দেয়, মানে ক্ষতে দেয়, কতেও দেয়, বাট গুরুগতে সবসময় ঠিক গ্রাফ। আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারের মানে যা আছে ম্যাথমেটিক্যাল এগুলো শেষ করে ফেলবো। তারপর আরেকটা ক্লাস আমরা শেষ করবো এটা গ্রাফ, এটা গ্রাফটা যেগুলো আছে, গ্রাফে তো বেশি নেই, তিনটে আছে। কি কি, আয়ত লেখা, অজীব, অজীব রেখা, আরটা কি, আয়ত লেখা, অজীব রেখা, আর হচ্ছে গণসংখ্যা বহু, কেমন? এই তিনটা, আয়ত রেখা, অজীব রেখা, গণসংখ্যা বহু, এই তিনটা, এই তিনটা খুব ইজি। তোমাদের শুধু টিপস দিয়ে দেবো, এগুলো এগুলো পড়বা না, তোমাদের এমন হয়ে থাকে আর কি, আর কিছু লাগবে না, enough হবে। হুম, তো আমরা আরেকটার জন্য এটা লাগবে না, প্রচুরকের জন্য এই চোখটা লাগবে না। এটা কত সুন্দর সুন্দর করে যে প্রচুরকের জন্য, প্রচুর খুব ইজি। প্রচুরকের মানে শুধুমাত্র দূরে জিনিস লাগে, কি কি, প্রচুরকের লাগে শ্রেণীব্যাপ্তি আর গুণ সংখ্যা, আর কিছু লাগে না। আমরা আমরা তখন দেখলাম না, সংযুক্ত গড়ের ক্ষেত্রে একটা, গড়ের ক্ষেত্রে একটা, মধ্যকের ক্ষেত্রে একটা, কিন্তু প্রচুরের ক্ষেত্রে শুধুমাত্র শ্রেণীব্যাপ্তি আর গুণ সংখ্যা লাগে, আর কিছু লাগে না, মানে আর কোনো কলম লাগবে না প্রচুরকের ক্ষেত্রে, কেমন? একেবারে easy প্রচুরক। প্রচুরের ক্ষেত্রে সেম আমাদের ইয়ে লাগবে, সূত্র একটা লাগবে, কারণ যেহেতু চক আছে লাগবে তো অবশ্যই। এমনি তো প্রচুরক মানে তুমি কি বুঝো, প্রচুরক মানে হচ্ছে একটা শ্রেণীবিন্যাস বা উপত্য সমূহের মধ্যে, এটা বিন্যস্ত থাকুক অবিন্যস্ত থাকুক সমস্যা নেই,
মানে সেম সেম তথ্য যেগুলো আসছে, মানে কতবার আসছে, এটাকে ইন্ডিকেট করার জন্য আমরা কি ইউজ করি, আমরা এখানে সূচক ইউজ করি। সূচক মানে কি, মানে একটা সংখ্যা কতবার আসছে, মানে মনে করো মানে একটা শ্রেণীর মধ্যে, মানে একটা শ্রেণীর মধ্যে একটা সংখ্যা কতবার আসছে সেটাকে হিসাব করবো কি হিসাবে, সূচক। কতবারটা হিসাব করে কি গণসংখ্যা, আর একটা সংখ্যার মধ্যে এটা কবার আসছে এটা হিসাব করি শ্রেণী, শ্রেণীর মধ্যে কবার আসছে শেষ করে কি গণসংখ্যা। কেমন, তাহলে ধরো প্রচুরক, তাহলে কেমন, তো প্রচুরক হচ্ছে এরকম। তা আমরা তো আগে কিরকম, আমরা তো আগে চক দিতাম এবং করি না, আমরা প্রায় সময় করতাম কিরকম, মানে 2 3 4, 2 3 6 6 এরকম মনে করে গড় আছে। তা আমরা কি করতাম, মনে করো যদি মনে করো এরকম থাকতো, মনে করো এখানে মনে করো 4, আমরা কি করতাম, আমরা এখানে আগে বিন্যস্ত করতাম, মানে এটাকে ঊর্ধ্বক্রম বা অধঃক্রম হিসেবে সাজাতাম। সাজানোর পরে আমরা এগুলো কে লিখতাম, যেখানে এতটা এতবার, মানে সাজানোর পরে তো দেখতাম যে এখানে কয়টা কয়বার আছে, আছে না? তা আমরা সেই হিসাবে আমরা বুঝতাম যে এটা হচ্ছে কি, এই সংখ্যাটা এখানে বেশি আছে, তো এটা হচ্ছে কি প্রচুর। এটা ক্লিয়ার? হুম। তো সেম আমরা এখানে এখানে শিখবো, এটা শিখবো, কিন্তু এখানে একটু ভিন্নতা শিখবো। সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম, মনে করো এটা একটা সূত্র। সূত্রটা কি, সূত্র শিখে আমাদের জানতে হবে যে এখানে প্রচুর শ্রেণী কোনটা। তুমি এখানে দেখো আগে দেখে পাচ্ছ 5 10 15 20 30 16 50, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, বেশি হচ্ছে কত, 30। তার মানে এখানে 30 হচ্ছে কি প্রচুরক শ্রেণী, কারণ এখানে সবার থেকে গণসংখ্যা কার বেশি, 30-এর বেশি। তো 30-এর যে শ্রেণীটা আসছে, এই শ্রেণীটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তো আমরা আগে এটা লিখবো যে গণসংখ্যা যেহেতু এখানে 30-এর বেশি, তো এখানে প্রচুরক শ্রেণী কোনটা, তো এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে কত, প্রচুরক শ্রেণী হচ্ছে 65 থেকে 70-এর মধ্যে, মানে 65 থেকে 70 হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তো এটা সূত্র আছে একটা, সূত্র আমি শিখিয়ে দিচ্ছি, চিন্তা হলো এটা লাগবে, তাই করছি। এটা লাগবে তাহলে বলে দিলে এখন ইয়ে প্রচুরক শ্রেণী হওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে তার গণসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, মানে তার গণসংখ্যা হচ্ছে কত, সবচেয়ে বেশি মানে কত 30, তাই প্রচুরক শ্রেণী হচ্ছে কত 65 থেকে 70। তো সূত্রটা কি তাহলে, তো প্রচুরকটা বের করার জন্য সূত্রটা হচ্ছে কি, তুমি একটা জিনিস বুঝো তুমি, আমরা কিন্তু এখানে আলটিমেটলি বলি নাই যে এটা প্রচুরক, আমরা বলছি যে এই শ্রেণীটার মধ্যে আছে প্রচুরক, মানে এখানে 30টা সবচেয়ে বেশি, তো এই শ্রেণীটার মধ্যে আমাদের প্রচুরকটা আছে 65 থেকে 70-এর মধ্যে, বাট কত কত সেটা আমরা জানি না। এই কতটা বের করার জন্য আমরা আমাদের সূত্রটা ইউজ করবো। কেমন, তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এটাই যে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু, বুঝছো তোমরা? হুম, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, এটা হচ্ছে কি প্রচুরকের সূত্র। এলটা কি, এলটা আমরা আমরা একটু আগে শিখলাম মধ্যে কি, এলটা হচ্ছে প্রচুরক শ্রেণী মৌসুমী, প্রচুরক, আমার হ্যান্ড রাইটিং একটু বাজে, আবার হইতেছে, প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। এখন দেখ, এখন হচ্ছে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী ও তার আগের শ্রেণী, ও তার আগের আগের শ্রেণীর গণসংখ্যা পার্থক্য, কি পার্থক্য, গণসংখ্যা পার্থক্য, মানে প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যা পার্থক্য হচ্ছে কি F1, F2 সেম, F2 হচ্ছে কি প্রচুরক শ্রেণী ও তার পরের শ্রেণীর গণসংখ্যা পার্থক্য। শ্রেণী
পার্থক্য। আর এসটা কি, এসটা কেন দিচ্ছি আমরা, এটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান। এটা কিন্তু সব জায়গায় একই শ্রেণী ব্যবধান ইউজ করে এটা। হুম, তো আমরা জানলাম তাহলে কি এল প্লাস এইচ এফ বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এগুলো কিন্তু সিলি এমসিকিউ কোশ্চেন, বললাম না অনেক সময় তোমাকে এমসিকিউতে মানে ওই এক দুই কিনা, দুই তিন কিনা, এক দুই তিন কিনা, তারপর হচ্ছে দুই মানে অপশন থাকে না তো চারটা, এরকম মধ্যে দিয়ে দেয়। মানে এগুলো শুধু তোমাকে দুইটা দিয়ে দেবে, বলবে যে এগুলো কোনটা সঠিক। তো সেক্ষেত্রে তোমার এগুলো জানা থাকতে লাগবে। মানে সূত্র কি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, কেমন? তাহলে আমরা এখানে সূত্রটা ইউজ করে দেখে দিলাম। আমরা এখন প্রচুরটা বলতে এখানে ফার্স্টে তোমরা ফার্স্ট তোমরা আগে চকটা আঁকবা, তারপরে তোমরা প্রচুর শ্রেণীটা বের করবো, কেমন? মৌসুম কোটা বেশি হিসেবে বের করবা। তারপরে নেক্সট তোমরা কি এই সকল মান মানে এল, এফ ওয়ান, এফ টু, এইচ এগুলো মান বসাবা। নেক্সট তোমরা এটা সূত্র প্রয়োগ করবে, কেমন? তোমাদের কিন্তু আমি এই একটা ক্যাটাগরি চক দিয়ে তোমাদেরকে আমি কি গড়, সংগত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক, মধ্যকের তিনটে টাইপ সবগুলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি একটা চক দিয়ে। কারণ সবগুলো তো একই ক্যাটাগরি, এই ক্যাটাগরি না, পার্থক্য হচ্ছে এটাই যে এসবটা কোনো সময় কি কলম গুলো বাড়ে, কোনো সময় কলম গুলো বাড়ে না। পার্থক্য এটাই, মানে আরো এক্সট্রা আমার ইনফরমেশন লাগতেছে আর কোনো মতো লাগতেছে না। যেমন করে এটা শুধু কি, এটা হচ্ছে তোমাকে প্রশ্নে দিয়ে দেবে যে নিয়ে কোনো সংখ্যা, তোমাকে আর এক্সট্রা কোনো কলম মানে তৈরি করা লাগবে না। মানে তোমার মানে ওরা তোমাকে বলে দেবে, মানে ওরা তোমাকে বলে দেবে যে নিয়ে কোনো সংখ্যা কলম তোমাকে দিয়ে দেবে, তোমার আর করা লাগবে না। কিন্তু আমরা পরীক্ষার হলে আমরা মানে আমাদের মানে আনসার পেপারে আমরা চকটা আরেকবার আঁকবো, কেন বলতো? কারণ যেন টিচারটা যেন দেখে যেন বুঝতে পারে যে আমাদের লেখাগুলো কি বড় হয়েছে, আমাদের সবগুলো ইনফরমেশন আমরা দিছি। কারণ না দিলে হয়তো বা সে মানে আমি শুধু এগুলো করলাম এটা দিলাম না, তাহলে হয়তো আমার নাম্বার কমে দিতে পারে। কারণ পরিসংখ্যান আমার একটা চাপটা আছে যেখানে তুমি সবগুলো দিয়ে দিলেও মানে সবকিছু তুমি ইনফরমেশন দিয়ে দিছো, তারপরে তোমাকে বলবে যে তোমার এটুকু ইনফরমেশন কি রয়ে গেছে, মানে খামতি রয়ে গেছে। সেটা বুঝছো তোমরা সবাই? সো আমরা চাইবো না যে আমাদের কোনো রকমের নাম্বার থাকুক, আমাদেরকে 210 পেতে হবে, এটাই করা। হ্যাঁ, তো আমরা তাহলে এখন আসি, তাহলে আমরা এখন মানগুলো বসে, তাহলে আমরা এখন তো এখানে এল এর ভ্যালুটা কত, 65, আগে বলছিলাম আমি। তুমি বুঝলো কত লিখি, এখান থেকে সরি জায়গা নেই। তো 65টা কত, এল এর ভ্যালু কত, 70 নির্মসীমে 65 প্লাস এফ ওয়ান প্লাস এফ টু। এখন এটা কত, প্রচুর শ্রেণী হচ্ছে আগের শ্রেণী অনুসঙ্গে পার্থক্য। প্রচুর শ্রেণী কত 30, তার শ্রেণী তো 20, 30 থেকে 20 ছিল কত 10, কেমন? তো এখানেও এফ ওয়ান তাহলে 10 প্লাস এফ টু, টু কত, প্রচুর শ্রেণী ও তার পরের শ্রেণী অনুসঙ্গে পার্থক্য। তো প্রচুর শ্রেণী কত, প্রচুর শ্রেণী অনুসঙ্গে কত মানে 75 থেকে 75 মধ্যে কত 30, আর তার পরের শ্রেণী কত 16। তো 30 থেকে 16 গেলে কত তাহলে, 30 থেকে 16 গেলে কত, 16 গেলে হচ্ছে 14, 14 না, অবশ্যই 14, হ্যাঁ 4 আর 10 ইন্টু এস কত, এস তো 10। আমার তো সেম চকেরই করতেছি, অন্য কোনো ইয়ে নেই তো। 25 থেকে 34 মানে 10। তুমি একটা জিনিস খেয়াল করো এখানে, আমরা এসব করি কেমনে, 25 সাথে 10 যোগ করলে সে 35, বাট এখানে 25 থেকে 34, সেটাও 10 কেমনে? তোমরা অনেকে বলবা যে এখানে 10 কেন, এখানে তো 9, এখানে 10 কেমনে? আমরা যখন 25 থেকে 35 বলি 10, তখন কিন্তু আমরা 25 ধরি না, তখন আমরা ধরি কি 26, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, সরি 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34 ধরি, হ্যাঁ। তখন আমাদের কি মানে 26 থেকে ধরলে, কেমন? যখন আমাদের 25 থেকে 10 না, আমরা আমরা এটা করি কেমনে, অনেকে আছে বলবো যে 25 থেকে 35 গেলে কত 10, বাট সেটা 10 না, সেটা হচ্ছে 11। মানে পরিসংখ্যানের ক্ষেত্রে মানে পরিসংখ্যান চ্যাপ্টারটার ক্ষেত্রে 25 থেকে 35 গেলে হচ্ছে কত 11, বাট 25 থেকে 34 গেলে কত 10। মানে তোমাকে বুঝতে হবে যে একটা সংখ্যার 10 যেখানে আমরা ধরি, তার আগের সংখ্যা হচ্ছে পরিসংখ্যানের ক্ষেত্রে 10 হবে। কারণ 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, মানে আমরা এখানে কি 2500 ধরি, বাট 45 ধরতে গেলে কি 2500 ধরা লাগে না, কেন বলতো?
26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। তুমি কিন্তু দেখো তুমি এখানে আমরা হচ্ছে কি 25 থেকে 35, তখন কিন্তু আমরা 25 ধরি না, আমরা তখন বলি কি 26 থেকে, তখন 25 শেষ, 26 থেকে শুরু, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, কত 10 না, তখন আমরা 26 থেকে। কিন্তু আমরা যদি 25 থেকে 26, আমরা যদি 25 থেকে 35 ধরি, তাহলে কত তাহলে, তাহলে হচ্ছে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, মানে তো 11। সে তুমি বুঝতে পারলে না, এখানে হচ্ছে 10, আমাদের ছিল কত 11। নিশ্চয় তুমি বুঝছো, এটা কিন্তু আমি ক্লাস 9 10 পেয়ে রেখেছি, আমি তাই পেয়ে রেখেছি। কেমনি প্যারা, আমি ধরি 10, অঙ্ক মিলাতাম গেলে দেখি 11 হয়েছে, মানে আমি নিজে লিখি 10, সব ঠিক আছে 10, বাট অঙ্ক অঙ্ক করতে গেলে দেখি 11, মানে গোলমেল হয়ে যায়। ওই যে স্যারে বুঝে বলতে দেন, তখন চেষ্টা করছি, চেষ্টা করছি তোমার সাথে। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমার পছন্দের একটা জিনিস। আর ম্যাথমেটিক্স মূলত এটা হচ্ছে কি, মানে নিচ থেকে, মানে এক্সপ্লেনেশনটা নিচ থেকে বের করা ভালো, নিচের থেকে হোক যে হোক, মানে বের করতে ট্রাই করাটা ভালো, ট্রাই করাটা। আমি ট্রাই করছিলাম যে আমি এটা বুঝতেছি না কি রে ভাই, এখানে এইটা কেমন হলো, এটা এখানে তো আমি আমি জানি যে 35 আর 25 মধ্যে পার্থক্য হচ্ছে 10-এর, এখানে বলে যে 11, সেটা আবার কেমন। তো টিচার আমাকে বললো যে হাতে করে কভার হচ্ছে এখানে, তো দেখলাম যে এখানে 11 হয়। তো তখন আমি বুঝলাম যে আলটিমেটলি আমার যে থিওরি আমি মনে করি সবসময় সেটা ভুল। সেটা ক্লিয়ার তোমার সবাই? তাহলে তো তো তাহলে এখানে কত, এখানে হচ্ছে 10, কেমন, 10 হলে 65 প্লাস 10, 10 এর চোদ্দ কত, 14 হচ্ছে কত 24 ইন্টু 10, কেমন, 10 10 10 100, 100 না, তখন যোগ করে তাহলে 65 প্লাস 100 ডিভাইডেড বাই 24, কেমন, 24 হলে আলটিমেটলি আমরা ক্যালকুলেটর মারি দিই, কিন্তু আমি তো সময় নেই আমাদের, তো লেন্থ অনেক ক্লাস। 24, আনসার হচ্ছে 69.16, 69.16, মানে আলটিমেটলি আমরা এটা কি হচ্ছে, আমরা এখানে 69, কারণ 16, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যাটা 16 ধরলো যা, না ধরলো তা, কারণ এটা দশমিক ম্যাটার করে না, পয়েন্ট। পরিসংখ্যানের ক্ষেত্রে দশমিকটা দশমিক ম্যাটার করে না, মানে সরি, আনসার বের করার ক্ষেত্রে, মানে আনসার আলটিমেটলি বের হয় তখন কিন্তু দশমিকটা দশমিক ম্যাটার করে না, বাট গড়ে করে, গড়ে কিন্তু করা লাগবে, তোমার গড়ে না হলে হবে হ্যাঁ। মানে মানে এক্ষেত্রে তুমি বলতে পারবে যে আলটিমেটলি যে কি 75 কত 69। তো তুমি দেখো তাহলে এখানে আমাদের হচ্ছে কি 75 হচ্ছে 75 থেকে 74, 69 কি আছে, আছে। তার মানে আমাদের যে আমরা ধরছি 75 থেকে 74 হচ্ছে কি, 75 থেকে 74 কি 75, তার মানে এটা হচ্ছে accurate। এটা ক্লিয়ার তোমার সবাই? তো আজকের জন্য এই পর্যন্ত। তা আমরা কি পড়লাম তাহলে, আমরা আজকে পড়লাম কট পড়লাম, মধ্যক পড়লাম, সূচক পড়লাম, কেমন। নেক্সট ক্লাসে আমরা পড়বো কি গ্রাফ, আমাদের গ্রাফ বা বাদ বাকি যা আছে, মানে যে তিনটা আছে এগুলো করবো, এগুলো করবো। আর একটা মানে সৃজনশীল প্রশ্ন করবো, কেমন, সৃজনশীল প্রশ্ন আছে ওইটা করবো, আছে না মানে নিচ থেকে করবো আর কি। তো ওটা আমরা সলভ করবো, ব্যাস, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট, কোনো প্যারা নেই। স্টিল এখন এই ক্লাস একটু লেন্থি হয়েছে, তারপর এটা একটু ইম্পর্টেন্ট, কারণ গ্রাফে ক্লাসটা এত বেশি লেন্থি হবে না, ওটা একেবারে ইজি, বুঝছো। আর আমি চাইলে তোমাদের এই ক্লাসটা তোমাদেরকে 1 ঘন্টার মধ্যে সারিতে পারতাম, এই পুরো ক্লাসটা, বাট ওই পুরোটা বলতে গেলে তো মনে করে কি, কোনোটা জিনিস আছে ওটা আমি যদি সময় যদি কমাই দিই, তখন কিন্তু মানে এফোর্ট কমে যাবে, তখন কিন্তু মানে ওই সময়টা কমে যায়, বাট যে টপিক গুলো আছে এগুলো আর একটু ছোট হয়, বাট মানে এত কি ডিটেলসে যাওয়া যায় না। সেটা কিন্তু হলে আবার সমস্যা, তার মানে তোমার খুঁতি থেকে যাবে, একটু একটু হলে থেকে যাবে, একটু হলে। আর এটা এত বেশি ম্যাটারও করে না, মানে ইন্টারমিডিয়েট উঠতে, কেমন। তো ভাই আজকের জন্য এ পর্যন্ত, তাহলে ওকে ভাই, আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, কেমন, গুড বাই, গুড নাইট, গুড নাইট।